ওকে, আচ্ছা তাহলে আমরা গতকালকে দেখছিলাম যে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে আইনস্টাইনের যে ইকুয়েশনটা সেটা প্লাস এর আগে যে ফটো ইলেকট্রিক ইফেক্টের বেসিক যে কনসেপ্ট গুলো আছে সবগুলা সেগুলোর সাথে সাথে অন্য যে ছোট ছোট টার্ম আসছিল, ওয়ার্ক ফাংশন কি, কাট অফ ফ্রিকোয়েন্সি কি, এগুলো সবকিছু আমরা আলোচনা করছিলাম। ফাইনালি আমরা প্লাঙ্ক কনস্ট্যান্ট কিভাবে বের করা যায় সেটাও দেখছিলাম। তো যারা কালকে ক্লাস করো নাই তারা অবশ্যই রেকর্ডিংটা দেখে নিতে হবে। এখানে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আইনস্টাইনের যে ইকুয়েশনটা, এটা আমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো এই জিনিসটা আইনস্টাইনের ইকুয়েশনটা সবসময় মাথায় রাখতে হবে। তো আমরা আজকে শুরু করব এই যে একটা ম্যাথ দিয়ে। ঠিক আছে, যে ম্যাথটা এই ফটো ইলেকট্রিক ইফেক্টের আইনস্টাইনের ইকুয়েশনের উপরে বেস করে। ওকে, তো একটু পড়ে দেখি কি বলছে এখানে। A light source of wavelength lambda illuminates a metal and ejects photoelectron with a maximum kinetic energy of 1 electron volt. বলছে কি ল্যামডা ওয়েভলেন্থের একটা আলো এসে একটা মেটালে পড়লো এবং সেটা থেকে ইলেকট্রন, ফটো ইলেকট্রন ইজেক্ট করলো এবং সেই ইলেকট্রনটার এনার্জি কত? 1 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, একটু রেসপন্স করার চেষ্টা করো। তাহলে ল্যামডা ওয়েভলেন্থের একটু পর্যন্ত আমাকে কি বললো যে ল্যামডা ওয়েভলেন্থের একটা আলো এসে একটা মেটালের মধ্যে পড়লো এবং তার ফলে যে ফটো ইলেকট্রন ইজেক্ট হইলো, বের হয়ে গেল, সেই ফটো ইলেকট্রনটার ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। এ সেকেন্ড লাইট মানে সেকেন্ড কেস, অন্য একটা কেস, আরেকটা কেস বলছে উইথ দ্য হাফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ফার্স্ট, প্রথম লাইটটার যে ওয়েভলেন্থ ছিল তার থেকে অর্ধেক ওয়েভলেন্থের একটা আলো এসে যখন পড়লো, সেই ক্ষেত্রে যেই ইলেকট্রনটা ইজেক্ট হলো তার এনার্জি হচ্ছে কত? 4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 4 ইলেকট্রন ভোল্ট। তো দুইটা কেস, একটা প্রথমটাতে ল্যামডার ওয়েভলেন্থ পড়লো, যে ইলেকট্রন বের হয়ে গেল, তার এনার্জি 1 ইলেকট্রন ভোল্ট। পরের কেসটাতে বলছে আগেরটার অর্ধেক ওয়েভলেন্থে মানে λ/2 ওয়েভলেন্থে এসে আলো এসে পড়লো, সেক্ষেত্রে যে ইলেকট্রনটা বের হয়ে গেল তার ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট। আমাদেরকে কি বের করতে বলছে? ডিটারমাইন দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল। ওই মেটালটা ওয়ার্ক ফাংশন তা কত সেটা বের করতে হবে। কে বলতে পারবা ওয়ার্ক ফাংশন কি? স্যার ফাইটা স্যার। পাই ওয়ার্ক ফাংশন কি? পাই যে সিম্বল গতকালকে বলেছিলাম। স্যার ওয়ার্ক ফাংশন আমি বলি স্যার, এটা কি? হ্যাঁ হ্যাঁ স্যার একটা মেটাল সারফেস থেকে ইলেকট্রনটা একটা স্যার ইলেকট্রন স্যার প্রবাহ করার জন্য যে মিনিমাম যে শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। জি স্যার, হ্যাঁ ঠিক আছে। মিনিমাম সর্বনিম্ন যেই এনার্জিটা দরকার একটা জি স্যার, ইলেকট্রনকে ইভোক হ্যাঁ করার হ্যাঁ, জন্য, ওটা হচ্ছে সেটা ওয়ার্ক তো ফাংশন। ফাংশন। ঠিক আছে, ভেরি গুড। তাহলে তোমরা এই এই তাহলে একটা মেটালের যে ইলেকট্রনের তো হ্যাঁ সেটা যে ওয়ার্ক ফাংশন সেটা কি সবসময় সেম থাকবে? ওইটার মধ্যে যে আলো এসে পড়ুক না কেন সেটা তো ব্যাপার না। ওইটা একটা ইলেকট্রন কি পরিমাণ এনার্জিতে ওইটার মধ্যে আবদ্ধ আছে সেটা তো সবসময় সেম, তাই না? তো এখন আমার ল্যামডা ওয়েভলেন্থের আলো এসে পড়ুক অথবা λ/2 ওয়েভলেন্থের আলো এসে পড়ুক অথবা যে ওয়েভলেন্থের আলো এসে পড়ুক সেটা তো ব্যাপার না। তাহলে ওয়ার্ক ফাংশন যেটা সেটা সবসময় ফিক্সড এটা মেটালের, তাই না? তাহলে এখন আমাদেরকে দুইটা কেস বলে দিচ্ছে, সেই দুইটা কেসের মাধ্যমে আমাদেরকে ওই মেটালটার যে ওয়ার্ক ফাংশন আছে সেটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা শুরু করি। এটা এখানে আমি একটু ব্ল্যাক বোর্ডে চলে যাই, হোয়াইট বোর্ডে চলে যাই। এখন ব্ল্যাক বোর্ড নাই, এখন হোয়াইট বোর্ড। আচ্ছা, তাহলে আমি আমার যে কেস যেটা আছে সেটা আমি এখানে একটু লিখতেছি, তোমরা দেখতেছো তো না বোর্ড? জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে ল্যামডা ওয়েভলেন্থের প্রথম কেসটা যেটা আমার ছিল সেটা ছিল এরকম যে ল্যামডা ওয়েভলেন্থের আলো এসে যখন পড়ে তখন যে ইলেকট্রন ইজেক্ট করে সেটার এনার্জি ছিল 1 ইলেকট্রন ভোল্ট। এখানে লিখে রাখতেছি যেন আমার, এটা ছিল 1 নম্বর কেস। আর 2 নম্বর কেস কি ছিল? যে λ/2 ওয়েভলেন্থের, বলছে প্রথমটার অর্ধেক ওয়েভলেন্থের, তার মানে λ/2 ওয়েভলেন্থের আলো এসে পড়তেছে, যে ইলেকট্রন বের হয়েছে তার ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট।
এই দুইটা কেস আমাকে দেওয়া আছে, আমাকে ওয়ার্ক ফাংশন দ্যাট মিন্স ফাই, এই ফাইয়ের মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এইটুকু আমার দেওয়া আছে, ফাইয়ের মান বের করতে হবে। তাহলে এখন আমরা শুরু করি। আমরা নর্মালি আইনস্টাইনের ইকুয়েশনটা যদি প্রথমে লিখি, আইনস্টাইনের ইকুয়েশনটা কি ছিল, যে ইনসিডেন্ট ফোটন বা ইনসিডেন্ট লাইটের এনার্জি সমান কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। মনে আছে গতকালকে পড়েছিলাম, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন স্যার প্লাস মনে আছে স্যার। ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, তো এটা ছিল আইনস্টাইনের ইকুয়েশনটা। তো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, সাজায় লিখলে কি লিখতে পারি, যে কে ম্যাক্স ইকুয়াল টু এইচ মাইনাস ফাই। আচ্ছা, আরেকটু সাজায় লিখবো, এইচ সরি নিউ তো হচ্ছে ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু সি বাই ল্যামডা লিখতে পারি কিনা, আর বাকি যেটা আছে সেটা। আচ্ছা, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিই, তো এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। এটা এই নিউ সমান সি বাই ল্যামডা কিভাবে হলো একটু বলতে পারবা? নিউ সমান সি বাই ল্যামডা হচ্ছে কি, ওই যে এটা তো জানো যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। জি স্যার। ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এখানে ভিটা কি ভেলোসিটি, তাই না? তো আমাদের এখানে তো আলোর ব্যাপারে আলোচনা করা হচ্ছে, লাইট। জি স্যার। লাইট ভেলোসিটিকে আমরা লিখি কি সি দিয়ে, তাহলে ভিটা আমার হয়ে গেল এখানে সি, লাইট ভেলোসিটিকে আমরা সি দিয়ে লিখি। তো এখানে তো আমাদের আলোর কথা আলোচনা হচ্ছে, ফোটন বা আলো এসে পড়তেছে, তো আমাদের এখানে ভেলোসিটিটা আমরা ভি না লিখে আলোর যে ভেলোসিটি সেটা লিখতে হবে। আলোর ভেলোসিটিকে আমরা কি লিখি, সি দিয়ে প্রকাশ করি। তাহলে ভি পরিবর্তে আমি সি লিখলাম, ইকুয়াল টু দিলাম, আর ফ্রিকোয়েন্সি এফ, এফ ফ্রিকোয়েন্সিকে আমরা এখানে এফ না লিখে আমরা নিউ লিখতেছি, তাই না? তাহলে আমরা সি এফ এর পরিবর্তে আমি নিউ লিখলাম, আর ল্যামডা, ল্যামডা ঠিক আছে, তাহলে সি ইকুয়াল টু নিউ ল্যামডা এটা আছে। তাহলে নিউ সমান আমি কি লিখতে পারি, আচ্ছা নিউ সমান সি বাই ল্যামডা। সি বাই ল্যামডা। তো এটাই আমি আমার এখানে বসাইছিলাম। তাহলে এই নিউ সমান সি বাই ল্যামডা এখানে বসানোর পরে আমি এটা পাইছি। ঠিক আছে, তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন, বুঝা গেছে তো? 1 নাম্বার ইকুয়েশনটা কিভাবে পাইলাম? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে তাহলে আমরা এবার একটু এর পাশে জায়গা শেষ হয়ে গেছে, এটা একটু মুছে ফেলি। এটা তোমার একটু মনে রাখতে হবে যে ল্যামডার জন্য 1 ইলেকট্রন ভোল্ট, ল্যামডা বাই 2 এর জন্য 4 ইলেকট্রন ভোল্ট। একটু জায়গা কমে গেছে, তো আমি একটু এগুলো মুছে দিয়ে উপরে লিখতেছি। তো আমরা 1 নাম্বার ইকুয়েশনটা পাইলাম। এবার আমি আমার যে কন্ডিশন দেওয়া ছিল এখানে কন্ডিশনটা তাহলে আবার লিখি, ল্যামডা প্রথম ওয়েভলেন্থ যেটা, সেটা হচ্ছে যদি আমি ল্যামডা 1 বলি, প্রথম যে আলোটা করতে হচ্ছে ল্যামডা 1 ছিল, ল্যামডা এনার্জি ছিল 1 ইলেকট্রন ভোল্ট। দ্বিতীয় কেসে ল্যামডা 2 যদি বলি সেটাকে, দ্বিতীয় কেসটাকে, সেক্ষেত্রে ল্যামডা 2 সমান কত, ল্যামডা বাই 2, প্রথমটার অর্ধেক, তাই না? 4 ইলেকট্রন ভোল্ট, এই দুইটা কেস। আচ্ছা, এখন আমি আমার যে 1 নাম্বার যে ইকুয়েশনটা আছে, ওকে, 1 নাম্বার ইকুয়েশনটাকে আমি আমার প্রথম কেসের জন্য লিখতে চাই। প্রথম কেস যেটা, যেখানে ল্যামডা ওয়েভলেন্থের আলো এসে পড়লো, তাহলে প্রথম কেসের জন্য যদি আমি আমার এই 1 নাম্বার ইকুয়েশনটাকে লিখতে চাই, তাহলে সেটাকে আমি লিখবো যে কে, এখানে কে ম্যাক্স দেওয়া আছে, সেটা হয়ে যাবে আমার কে 1, আমি বললাম আমার প্রথম কেসের জন্য কে 1 সমান এইচ সি বাই ল্যামডা আছে, এই যে ল্যামডা, তাহলে আমি দেবো ল্যামডা 1, আচ্ছা এইচ সি বাই ল্যামডা 1 মাইনাস 5। এটা আমার প্রথম কেসের জন্য
এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিলাম। বোঝা গেছে 2 নাম্বার ইকুয়েশনটা কিভাবে লিখলাম? জি ওকে, তাহলে এটা গেল আমার প্রথম কেসের জন্য আমি লিখলাম। এবার দ্বিতীয় কেসের জন্য, দ্বিতীয় কেসের জন্য যদি আমি K2 লিখি, দ্বিতীয় কেসের জন্য ইলেকট্রনের এনার্জিটা কে কি কাইনেটিক এনার্জি, তাই না? কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, ইলেকট্রনের যে ইজেক্ট হয়ে যাচ্ছে যে ইলেকট্রনটা, সেটা কাইনেটিক এনার্জি। তাহলে K2 সমান হবে hc বাই ল্যামডা 2, hc বাই ল্যামডা 2 মাইনাস 5। এটা হলো আমার 2 নাম্বার ইকুয়েশন, সরি 3 নাম্বার ইকুয়েশন। ওকে, তাহলে এখন নিচেরটা মুছে ফেলি, নিচেটা তো আর লাগতেছে না। এটা আমাদের এখন এই দুইটা থেকে ক্যালকুলেশন করে 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে পাইর মান বের করতে হবে, যেটা আমাদের মূল টার্গেট। ঠিক আছে, তাহলে এখন আমার যে কন্ডিশনটা আছে যে ল্যামডা 1 সমান ল্যামডা আর ল্যামডা 2 সমান কি ল্যামডা বাই 2 বা ল্যামডা 1/2, এটা বলি। তো প্রথমটাকে যেহেতু আমরা ল্যামডা 1 এখানে লিখছি, সেখানে ল্যামডা ঝামেলা আর না যায়, তো আমরা মনে করো দাঁড়াও, তো আমার প্রথম ওয়েভলেন্থটা হচ্ছে ল্যামডা 1, দ্বিতীয় ওয়েভলেন্থটা তাহলে কি হবে ল্যামডা 1/2, তাই না? জি স্যার। তাহলে এখন আমাদের এখানে যে ল্যামডা 2 আছে, সেই জায়গায় আমি ল্যামডা 1/2 বসাই দিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমি এখানে লিখি, তোমরা লিখবে এখানে, এরপর লিখতে হবে এই জায়গায় যে হিয়ার সেটি করা আছে সবই, হ্যাঁ। তারপর এখানে আমি একটু ডিটেলসে করতেছি। হিয়ার ল্যামডা 2 ইকুয়াল টু ল্যামডা 1/2, যেহেতু এটা প্রশ্ন মতে আর কি, বাংলায় হলে প্রশ্ন মতে লিখতে। অতএব অতএব যদি দাও, কয়েকভাবে করা যায় একটা। অতএব ল্যামডা 1 ইকুয়াল টু 2 ল্যামডা 2। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা আমাদের প্রশ্ন মতে লিখলাম। তাহলে এবার 2 নাম্বার ইকুয়েশনটা থেকে যদি আমরা একটু শুরু করি, তো 2 নাম্বার থেকে, তো 2 নাম্বার থেকে 2 নাম্বারে আমার হচ্ছে আমি কি লিখবো K1 ইকুয়াল টু, উপরে আছে আমার HC, নিচে যে ল্যামডা 1, সেই ল্যামডা 1 সমান আমি কি লিখবো এখন 2 ল্যামডা 2। ওকে, মাইনাস 5। তো বোঝা গেছে? এ পর্যন্ত স্যার, কারো বুঝতে কোনো পেরেছি। সমস্যা থাকলে বলো। ম্যাথ যদি না বুঝো তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের একদম হুবহু এরকম আসবে, এর কোনো গ্যারান্টি নেই। তোমার বুঝতে হবে, না বুঝলে তুমি পরীক্ষায় অন্য কোনো ভাবে আসলে আনসার দিতে পারবে না। আচ্ছা স্যার, ল্যামডা 1 এর জায়গায় যদি স্যার আমি ডিরেক্ট ল্যামডা 1 এর মানটা বসাই দিতাম স্যার, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হতো স্যার? ল্যামডা 1 এর মান মানে কত আপনি তো এখান কত? থেকে স্যার মানে ওই যে স্যার যেটা দেওয়া আছে 1 পয়েন্ট, সে যে মানটা দেওয়া ছিল ওইটা। 1 ইলেকট্রন ভোল্ট, সেটা তো ল্যামডা না, সেটা তো আমার এনার্জি দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। ল্যামডা 1 স্যার এর হ্যাঁ স্যার, জন্য বুঝতে পারছি স্যার। এনার্জি ছিল 1 ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রনের এনার্জি। ঠিক আছে, ওইটা ইলেকট্রনের এনার্জি, ও সেটা আচ্ছা আচ্ছা। কে এর মান, K1 আর হ্যাঁ K2। হ্যাঁ স্যার। তো এটা K1 আর এটা K2, এটা আমাদের কাইনেটিক এনার্জি, গতিশক্তি ইলেকট্রনের। ঠিক আছে, জি স্যার, জি স্যার। আচ্ছা। তো ডাউট হয়েছিল স্যার, জি স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে এবার কি করতে হবে, এবার হচ্ছে আমি যদি এটাকে একটু সাজায় গোজায় লিখতে হবে আর কি। তো মনে করো এটাকে এখন আমি সিম্পলি বলতে পারো যে 2 দিয়ে যদি আমি পুরাটাকে গুণ দিয়ে দিই, হ্যাঁ, একদম 2 দিয়ে, বাম পাশ ডান পাশ 2 দিয়ে আমি গুণ দিয়ে দিলাম। আর 2 দিয়ে যদি বাম পাশ ডান পাশ গুণ দিয়ে দিই, তাহলে এইভাবে লিখতে পারি কিনা 2K1 সমান
এটা অনেকভাবে করা যায়, বাট আমি তোমাদের শীটে তোমরা যেভাবে পাবা সেভাবে করাচ্ছি আর কি, যেন ওটার সাথে তোমরা ম্যাচ করে প্রিপারেশন নিতে পারো। তাই এই এটা আমার, তাহলে যখন 4 নাম্বার ইকুয়েশন দিলাম, বোঝা গেছে কিনা এটা? জি স্যার। জাস্ট 2 দিয়ে গুণ দিলাম পুরোটাকে, তাহলে এইটুকু পর্যন্ত আমার 4 নাম্বার ইকুয়েশন হলো এটা। আছে, আমাদের তো মূল টার্গেট হচ্ছে ফাইভ মানটা বের করা। এখন 3 আর 4 বিয়োগ দিয়ে দেবো, সেটা কথা, ঠিক আছে? এখন 3 থেকে 4 বিয়োগ দিব, তো 2 নাম্বার আর লাগবে না, 2 নাম্বার থেকে 4 নাম্বারে চলে আসছি, তো 2 নাম্বার মুছে দিতে পারি। এবার করব কি, এবার আমি 3 থেকে 4 বিয়োগ দিব, 3 নাম্বার ইকুয়েশন থেকে 4 নাম্বার ইকুয়েশন বিয়োগ দিব, তাহলে আমি কি পাবো? আমি পাবো k2 মাইনাস 2k1, হয়ে গেছে, মোটামুটি শেষের দিকে চলে আসছি। k2 মাইনাস 2k1 দেখো 3 থেকে যদি 4 বিয়োগ দিই, এখানে কি hc বাই ল্যামডা 2, তাই না? এই যে টার্মটা, আর এখানে তো সমান হবে, যেহেতু বললে না, ভুল করছিলাম, এটা সমান হবে। আচ্ছা, তাহলে যদি বিয়োগ দিই, আচ্ছা লিখি পুরোটা, রাখতেছে hc বাই ল্যামডা 2, 3 নম্বরে লিখলাম hc বাই ল্যামডা 2 মাইনাস পাই মাইনাস 4 এর অংশটা, তাহলে 4 নম্বর ইকুয়েশনের এটা hc বাই ল্যামডা 2 মাইনাস hc বাই ল্যামডা 2 হবে, আর মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2 পাই হবে। দেখো এটা বোঝা গেছে কিনা? 3 থেকে 4 দিয়ে বিয়োগ দিলাম। জি স্যার। আচ্ছা, তাহলে এবার বুঝতে ফেলি, এবার 3ও আমার আর লাগবে না, এটাও লাগবে না, এটার কাজ তো করে ফেলছি, আর হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, তাহলে এবার আমরা লিখি যে এই ইকুয়েশনটা থেকে আমরা আগাই, অর এটা এটা কাটাকাটি যায় কিনা দেখো। জি স্যার যাই। আচ্ছা, এটা এটা যদি কাটাকাটি যায় তাহলে তো হয়ে গেল আমার, এটা হচ্ছে কি, তাহলে 2 পাই থেকে একটা পাই চলে গেল, তাহলে আমার থাকে। পাইটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে পাই ইকুয়াল টু আমার হইলো k2 মাইনাস 2k1, ঠিক আছে? তো এই পাইর মান নিতে বের করতে হবে। আর k2 দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় কেসে আমাদের ইলেকট্রনের যে এনার্জি সেটা কত দেওয়া ছিল? 4, তাই না? 4 ইলেকট্রন ভোল্ট, 2 নাম্বার কেসে 4 ইলেকট্রন ভোল্ট, k2 হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট, আর মাইনাস 2 ইন্টু k1 কত? স্যার 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? তাহলে 4 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? 2 ইলেকট্রন ভোল্ট, তাহলে এটা হয়ে গেল আমার আনসার, ঠিক আছে? তো এটা আমার আনসার, যে ফাই ওয়ার্ক ফাংশন ফাই সমান 2 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? সো ম্যাথটা কিছুই না, শুধু একটু ক্যালকুলেশন করতে হবে। যে আগে প্রথম আইনস্টাইনের ইকুয়েশনটা থেকে শুরু করি, তারপরে এগুলা দুইটা কেসের জন্য আলাদা আলাদা আইনস্টাইনের ইকুয়েশনটাকে লিখলাম, তারপরে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে সোজা এরকম পাই পেয়ে গেলাম। তো বোঝা গেছে কিনা ম্যাথটা? জি স্যার, বুঝতে পেরেছি। এখানে স্যার বুঝা ব্যাপারটা হচ্ছে ওই যে স্যার ল্যামডা মানটা বের করা, এটা একটু ট্রিক আছে। ল্যামডা, হ্যাঁ, এখানে বলে দিচ্ছে যে প্রথম দ্বিতীয় ওয়েভলেন্থটা প্রথম লাইটের ওয়েভলেন্থের অর্ধেক, ঠিক আছে? তো আমরা স্যার। যদি এবার শীটে দেখবা, এবং সিরিয়ালে সব করা আছে, তো যারা এখান থেকে কোনো মিস করলে তুমি ওখান থেকে দেখতে পারো। তো এখানে দেখছো, এখানে এই যে আরো লেখাজোকাও আছে, তো প্রথমে আইনস্টাইন ইকুয়েশন থেকে শুরু করে 1 নম্বর ইকুয়েশন, তারপরে
প্রথম কেসের জন্য K1 দিয়ে এই 2 নাম্বারটা, দ্বিতীয় কেসের জন্য K2 দিয়ে এই কোশ্চেন, পরে যেভাবে আছে ঠিক আমি যেভাবে করাইছি এখানে ঠিক সেভাবে আছে। তো এখানে তোমার কন্ডিশনটা হচ্ছে জাস্ট খেয়াল করার হচ্ছে সেকেন্ড লাইটটা প্রথম ওয়েভলেন্থের হাফ ওয়েভলেন্থ। আর তোমাকে পরীক্ষা আমি হাফ ওয়েভলেন্থ না দিয়ে যদি অন্য কিছু দিই, মনে করো আমি বললাম যে দ্বিতীয় ওয়েভলেন্থটা প্রথম ওয়েভলেন্থের 2 গুণ, বা দ্বিতীয় ওয়েভলেন্থটা প্রথম ওয়েভলেন্থের 3 গুণ, বা 4/3 এই ধরনের অনেক কন্ডিশন দিতে পারি, তাই না? তাহলে শুধুমাত্র আমার পার্থক্য কোন জায়গায় হবে, যে ল্যামডা 2 এর মানটা আমি শুধু ওইটা অনুযায়ী বসাবো, আর কোনো জায়গায় কোনো চেঞ্জ নাই, তাই না? আমি যদি বলতাম যে দ্বিতীয় ওয়েভলেন্থটা প্রথম ওয়েভলেন্থের দ্বিগুণ, তাহলে আমার জাস্ট পার্থক্য কোথায় হইতো, এখানে আমি ল্যামডা 2 সমান ল্যামডা 1/2 না লিখে লিখতাম যে ল্যামডা 2 সমান কত, মানে ল্যামডা 1 সমান 2 λ/2 লিখতাম, ঠিক আছে? আর সোজা কথা আমার এই জায়গাটাতে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, আর সব কিছু সেম, ঠিক আছে? তো এটা বলে দিলাম। আচ্ছা, এরপর আমরা এই ম্যাথে আসি। এই ম্যাথটা তোমরা করবা, কারণ যেহেতু এটা মোটামুটি সবগুলো ফর্মুলা উপরে আলোচনা করা হয়েছে। এই যে ওয়ার্ক ফাংশন দেওয়া আছে, তোমাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, ম্যাক্সিমাম এনার্জি বের করতে বলছে। সো কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশন আমরা খুবই সহজ, মানে আমার আসলে বলে দেওয়া উচিত না। কাট অফ ফ্রিকোয়েন্সি গতকালকে দেখো π/h, তোমাকে 5 মান দিয়ে দিছে, বলছে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে, কত সহজ, তাই না? জি স্যার। সো এরপরটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বের করতে হবে কে, তাইলে আইনস্টাইনের ইকুয়েশনটা বসাইলে আমি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কে এর মান পাওয়া যায়। স্টপিং পটেনশিয়ালটা বের করতে হবে একটু চিন্তা করে সেটা। তো এটা একটু তোমরা করো, দেখি সবাই পারো কিনা, ঠিক আছে? তো এটা বলতে তোমাদের হোমওয়ার্ক। আমি চলে যাই পরের টপিকে, কম্পটন ইফেক্ট। কম্পটন ইফেক্ট, আচ্ছা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, এগুলা মানে কি বলবো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কোনো না কোনো ভাবে পরীক্ষা আসবেই। তো তোমাকে আসলে এই আলোচনা থেকে কিছু বাদ দেওয়া যাবে না, আসলে কথা, ঠিক আছে? তো ওই যে আগে যেরকম বলছি, ঠাড়া মুখস্থ করার কোনো দরকার নাই, মুখস্থ করতে যাবা দেখবে যে কিছু পারবে না। ফটো ইলেকট্রিক ইফেক্ট যেরকম বলছিলাম, এখানেও সেম কথা, যদি মুখস্থ করতে যাও তাহলে কিচ্ছু পারবে না। আর আমি সহজে বুঝি যে এই মুখস্থ করার অর্থ হচ্ছে যে সে আসলে বুঝে নাই। তো তোমার টার্গেট হচ্ছে তুমি মুখস্থ করবে না, তুমি বুঝবা, বুঝাই সুন্দর করে বাংলায় কথা বলবে, কারণ এবার ভাইভা আছে, ভাইভাতে যেন তুমি সুন্দর করে বোঝায় বলতে পারো, ওইভাবে কথাবার্তা বলতে হবে। আচ্ছা, তো এখানে জাস্ট তুমি মনে করো কি লেখা আছে এখানে, এগুলোর দিকে তাকানোর দরকার নাই, ফিগারের দিকেও আপাতত তাকানোর দরকার নাই, আমি যেটা ড্র করতেছি সেটার দিকে তাকাও। মনে করো এখানে একটা ইলেকট্রন, অন্য কালার নেই, রেড কালার, একটা ফ্রি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন, মুক্ত একটা ইলেকট্রন আছে, সেটার উপরে তুমি লাইট ফেললা, ঠিক আছে? লাইট এসে পড়লো, এখানে তোমার একটা ইলেকট্রন আছে। আচ্ছা, তো এটা হচ্ছে লাইট মানে ফোটন, যেটা এনার্জি হচ্ছে কত, এইচ নিও, আলোর এনার্জি, ফোটন এনার্জি এইচ নিও। আলো এসে এবং স্থির একটা ইলেকট্রনের উপর পড়লো, তাহলে কি হবে, আলো যেই এনার্জি দিয়ে পড়লো সে কি করবে, একে কিছু এনার্জি দিয়ে দিবে না, ধাক্কা দিবে, সোজা কথা। তাহলে ধাক্কা দেওয়ার ফলে কি হবে, এই ইলেকট্রনটাকে ধাক্কা দিলে সেই ইলেকট্রনটা এদিকে সরে গেল, আর এই আলোটা সেটা তোমার, আচ্ছা ওইদিকে আমি এই ফিগারের মতো মিল করে লিখি, একটু দাঁড়া, এই ফিগারের মতো মিল করে লিখি। তো এই ইলেকট্রনটাকে সে ধাক্কা দিল, ইলেকট্রন চলে আসলো এইদিকে, আর সেটা আলোটা চলে গেল ওইদিকে, আমি জাস্ট ধাক্কা দিল আর কি, ধাক্কা দিয়ে এর এইদিকে সরাই দিল, আর আলোটা ওইদিকে সরে গেল, ঠিক আছে? এই যে কাহিনীটা, আসলে এইটাই তোমার কম্পটন ইফেক্ট। আচ্ছা, কম্পটন ইফেক্ট আবার যদি আমি বলি সুন্দর করে, সেটা হচ্ছে যে একটা ফ্রি ইলেকট্রনকে, মুক্ত ইলেকট্রনকে যদি লাইট এসে তার উপরে পড়ে, তাহলে সেই ইলেকট্রনটা ওই লাইট থেকে কিছু এনার্জি নিয়ে সেটা একটা গতিশক্তি অর্জন করে এদিকে চলে আসলো, এবং ওই আলোর যেই রিমেইনিং যে এনার্জিটা আছে, তার তো এই আলোটা তো তার কিছু শক্তি ইলেকট্রনকে দিয়ে দিল, তাই না?
কিন্তু তার আরো নিজস্ব কিছু শক্তি রয়ে গেছে, সেই অবশিষ্ট শক্তি নিয়ে সে এইদিকে স্ক্যাটার্ড হইলো, বিক্ষিপ্ত হইলো। ঠিক আছে, এই যে কাহিনীটা আসলে সেটাই হচ্ছে কম্পন ইফেক্ট। এবং সেখানে আমরা এখানে অ্যাঙ্গেল দিতে পারি যে ইলেকট্রনটা আসলে যে এই ফাই অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হইলো, আর আলোটা আমার থিটা অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হইলো। ঠিক আছে, এরকম বলতে পারি, যেটা এটা স্যার হচ্ছে, হ্যাঁ বলো। স্যার আলো আর ইলেকট্রনটা কি নির্দিষ্ট দিকে যাবে নাকি স্যার এটা যে কোনো দিকে যেতে পারে ওরা? এটা কি কোনো হ্যাঁ, নির্দিষ্ট দিক ওদেরকে স্যার মেনটেন করতে হবে? না কোনো নির্দিষ্ট দিক নাই, সোজা কথা হচ্ছে যে তোমার এই যে যদি এটা তোমার প্রথম ইনিশিয়াল যে ডিরেকশনটা হয়, মনে করো এখানে ইলেকট্রন আছে আর আলো এসে দিকে পড়লো, তাহলে এই যে প্রথমে আলোর যে ডিরেকশনটা সেটাকে যদি আমরা সোজা লাইনটা ধরি, তাহলে এই জি স্যার, জি বিক্ষিপ্ত স্যার। ইলেকট্রন যে বিক্ষিপ্ত হবে সেটা আমার যে কোনো দিকে যেতে পারে, কোনো দিকে কোনো দিকে, যে কোনো দিকে যেতে পারে, বা আলো যেটা স্ক্যাটার্ড হবে বিক্ষিপ্ত হবে সেটা যে কোনো দিকে যেতে পারে। ঠিক আছে, তো আমার সেটা যে কোনো জি আমার স্যার, জি স্যার। সেক্ষেত্রে চিন্তা করতে হবে অ্যাঙ্গেলটা সোজা। তো এই পাশ থেকে অ্যাঙ্গেল আমার হ্যাঁ হ্যাঁ স্যার, চিন্তা অ্যাঙ্গেলটা। করতে হবে, এটা থিটা হবে, অথবা আমার এটা থিটা হবে, এটা থিটা হবে। আলোর ক্ষেত্রে এটা, সরি, মানে ইলেকট্রনের ক্ষেত্রে ফাই, আর আলোর ক্ষেত্রে থিটা। তো আমার যে যে আলোর জন্য দিকে থিটা, যাবে, জি স্যার। যে দিকে যাবে সেইখানে আমি থিটা আর ফাই বিবেচনা করব, এটা হচ্ছে আমার মূল ব্যাপার। ঠিক আছে, ওকে স্যার। তবে তোমার মানে এমনিতে যদি নর্মাল সেন্সে বলি, দুইটা সামনের দিকে, এই ফিগারটা যেরকম দেখতেছো সামনের দিকেই আসলে দুইটা এরকমই যাবে। ঠিক আছে, নর্মালি। তবে এখানে এমন স্যার, না যে সবসময় তুমি এইভাবে সামনের দিকে পাবা, অন্য যে কোনো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল বা এরকম এই অ্যাঙ্গেল এরকমও পাইতে পারো, যে কোনো দিকে পাইতে পারো। আচ্ছা, তাহলে এই যে ব্যাপারটা হলো, সেটাকে আমরা আসলে কম্পন ইফেক্ট বলি। তো এবার আসো আমরা যদি এখানে আমাদের এবার সংজ্ঞাটা পড়ি, সংজ্ঞা পড়লে আশা করি ক্লিয়ার হবে। ওকে, এখান থেকে শুরু করো। কি বলছে, এ ফেনোমেনন ইন হুইচ এ কলিশন, কি হলো কলিশন মানে সংঘর্ষ হলো, এই কলিশন কার কার মধ্যে, বিটুইন এ ফোটন, ফোটন মানে কি লাইট, বিটুইন এ ফোটন এন্ড এ ফ্রি ইলেকট্রন টেক প্লেস। যখন এরকম একটা ফোটন আর ফ্রি ইলেকট্রনের মধ্যে সেটা সংঘর্ষ সংঘটিত হয়, অ্যাজ এ রেজাল্ট, তার ফলে কি হয়, দ্য কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইনক্রিজ। এই ইলেকট্রন যেটা আছে সেটা কি হয়, কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি ইনক্রিজ হয়, মানে গতিশক্তি বেড়ে যায়। ঠিক আছে, কারণ কি, সেটা তো প্রথমে মনে স্থির ছিল, বলতে পারো গতিশক্তি তার কি ছিলই না, স্থির অবস্থা আছে। যখন সেটা ইলেকট্রন এসে তার মধ্যে পড়লো, সেই ইলেকট্রনটা কি হলো, ফোটন থেকে এনার্জি রিসিভ করলো, এনার্জি রিসিভ করলে সে কি করলো, গতিশক্তি অর্জন করলো। As a result, kinetic energy of the electron increase and the wavelength of the photon also increase. Wavelength, এই ফোটনের এখানে বোঝার ব্যাপার আছে একটা। আচ্ছা দাঁড়াও, ওয়েভলেন্থের ব্যাপারটা পরে বলতেছি। As a result of the Compton effect, the photon transfers some of their energy to the electrons. তো যেটা বললাম, ফোটন মানে আলো তার কিছু এনার্জি ইলেকট্রনকে দিয়ে দেয়, এবং সে দিয়ে দেয়, সেটা সে কথাটা এখানে বললো। As a result of the Compton effect, photons transfer some of their energy to electrons. ইলেকট্রনকে সেটা দান করে। এখন আমাদের এখানে অনেক কিছু আলোচনা করার আছে, মানে সংঘর্ষের আগের কি অবস্থা, সংঘর্ষের পরের কি অবস্থা, এই দুটো জিনিস আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। এবার আসলে আমরা এই ফিগারের দিকে তাকাই, একটু ছোট করে দিই উপরে লেখাটার সাথে দেখার জন্য। ওকে, প্রথমে দেখো যে এই যে ইনসিডেন্ট ফোটন, সেটার এনার্জি ই, ঠিক আছে, ইকুয়াল টু কি দিলাম, এইচ নিউ। ঠিক আছে, আর মোমেন্টাম পি, পি কে আমরা বলি কি মোমেন্টাম, ভরবেগ। পি সমান হবে আমার এইচ নিউ বাই সি। সেটা পি সমান এইচ নিউ বাই সি কিভাবে হইলো সেটা একটু দেখাই এখানে। মনে করো আমরা আইনস্টাইনের ইকুয়েশন জানি না, যে বই যে তোমরা কালকে বলতেছিলে ইকুয়াল টু এমসি স্কয়ার, এটা জানি না, একটু রেসপন্স করো। হ্যাঁ, জি স্যার, জি স্যার।
তাহলে এইটা থেকে আমি যদি এটাকে আমি এভাবে লিখতে পারি না, আমি মোমেন্টামের ইকুয়েশন এখান থেকে বের করতে চাই। মোমেন্টাম মানে কি? ভরবেগ। আগে মোমেন্টাম বলি। মোমেন্টাম হচ্ছে ভরবেগ, যেটাকে আমরা আসলে পি দিয়ে লিখি। তো পি আসলে ভরবেগ মানে হচ্ছে আসলে যেটা আমাকে বলতে, সেটা ভরের সাথে আমার বেগের ভেলোসিটির গুণ দিলে যেটা পাবো সেটা। তো এখানে নরমালি আমরা পি ইকুয়াল টু এম ভি লিখি আর কি, ভি এম ভি, ভর আর বেগ। তো যেহেতু এখানে আমাদের আলোর ব্যাপার, আলোর কথা আলোচনা করতেছি, তাহলে আমরা ভি না লিখে কি লিখবো? সি। জি স্যার। তাহলে আমাদের এই মোমেন্টাম হচ্ছে আসলে পি সমান আসলে এমসি। ঠিক আছে? এখন এখানে পি সমান এইচ নিউ বাই সি কিভাবে লিখলো সেটা আমি দেখাচ্ছি। তাহলে সেটা দেখাচ্ছি আমি এই কোশ্চেনটা থেকে। ই সমান এমসি স্কয়ার। তো এই কোশ্চেনে আমি যদি পি আনতে চাই, তাহলে আমি উপরটাকে একটু ভাঙাই লিখবো। সি স্কয়ার না লিখে আমি এখানে স্যার। এমসি ইন্টু এমসি লিখলাম। এভাবে লিখতে পারি কিনা? হ্যাঁ স্যার, তাহলে এমসির বদলে পি। হ্যাঁ, এখন এই এমসির পরিবর্তে আমি পি লিখে দিলাম। তাহলে পিসি। তাহলে পি সমান এবার কি লিখতে পারি? ইসি স্যার। ই বাই সি। ওকে, তাহলে পি সমান ই বাই সি, অথবা এর জায়গায় যদি আমি এইচ নিউ বসাই দিই, তাহলে পি সমান এইচ নিউ বাই সি। বুঝা গেছে মোমেন্টাম কিভাবে লিখলাম? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা ইনসিডেন্ট ফোটন, মানে একদম শুরুতে যে আলোটা আমার আসতেছে সেটার আমরা দুইটা কন্ডিশন লিখলাম। ই এনার্জি লিখলাম আর মোমেন্টাম লিখলাম। এখানে আমার ফ্রিকোয়েন্সি নিউ, সি হচ্ছে আমার লাইট ভেলোসিটি। যদি ওয়েভ লেন্থ আকারে লিখতাম, তাহলে এখানে কি এইচ সি বাই ল্যামডা লিখতাম, তাই না? কারণ জি স্যার। নিউটন সি বাই ল্যামডা। তা এখানে আমার হয়ে যেত এইচ ল্যামডা। তো আমরা ল্যামডার সাপেক্ষেও লিখতে পারতাম, বাট আমরা ফ্রিকোয়েন্সিতে রাখলাম। ঠিক আছে, সমস্যা নাই, যেভাবে লিখে। সো আলোর জন্য আমরা দুইটা ইকুয়েশন দেখলাম, যে ইনসিডেন্ট ফোটনের জন্য। এরপর আসি ইলেকট্রনের ক্ষেত্রে। এই যে এটা হচ্ছে আমার ফ্রি ইলেকট্রন যেটা বললাম সেটা। তাহলে সে ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে স্যার ল্যামডা আকারে লাগবে স্যার? ল্যামডা আকারে লিখবো স্যার আকারে কি আমাদের লাগবে? না স্যার, লাগবে এমনি এখানে। না? আপাতত থাকুক, যখন লাগলে সেই অনুযায়ী আমরা লিখতে পারবো, সমস্যা নাই। আগে ফিগারে যা আছে যতটুকু আছে ওইভাবে একটু আচ্ছা, এক্সপ্লেন করি। এবার ইলেকট্রনের ক্ষেত্রে আসি। তো ইলেকট্রনের এনার্জি, স্থির একটা ইলেকট্রনের এনার্জি ইকুয়াল টু এমসি স্কয়ার। তো ইকুয়াল টু এমসি স্কয়ার আমরা লিখে দিলাম, যে ইলেকট্রনের জন্য ইলেকট্রনের এনার্জিটা এমসি স্কয়ার, মানে যেহেতু ইলেকট্রন সেই জন্য আমরা এম ই লিখলাম, এম ই সি স্কয়ার। আচ্ছা, মোমেন্টাম পি, পি সমান কত হবে? শূন্য হবে, কারণ এটা যেহেতু স্থির অবস্থায় আছে এম ভি। তো তাহলে ভি যদি তা শূন্য হয়, তাহলে কি মোমেন্টাম শূন্য হয়ে যাবে না? ভরবেগ, বেগ তো নাই, তাহলে বেগের মান যদি জি শূন্য স্যার, হয়, শুনুন। তাহলে ইলেকট্রনের ভরবেগ শূন্য। তাহলে এটাও আমরা বুঝলাম। ওকে, তাহলে সংঘর্ষের আগে আমার ছিল এই অবস্থা। এরপরে সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে আমার এই পি মোমেন্টাম কি আর জিরো থাকবে এখন? না স্যার, জিরো থাকবে না না। স্যার। কারণ ওইটা একটা ভেলোসিটি অর্জন করবে বলে ওইটার একটা মোমেন্টাম হয়ে যাবে। তাহলে সেই মোমেন্টামকে আমরা এবার পিই বললাম। সংঘর্ষের পরে যে ইলেকট্রনটা যে মোমেন্টটা অর্জন করলো সেটা হচ্ছে আমাদের পিই। আচ্ছা, এনার্জি, সেই সংঘর্ষের পরে ইলেকট্রনটা যে এনার্জি অর্জন করবে সেটার ইকুয়েশনটা হচ্ছে এরকম। তো এই ইকুয়েশনটা হচ্ছে আসলে এখন আপাতত আমি বলতে হবে যে তোমরা এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এটা ক্যালকুলেশন করার সময় আসবে না। এটা আসলে আইনস্টাইনের যেই ইকুয়াল টু এমসি স্কয়ারের যে ইয়াটা প্রমাণটা ওখানে তোমরা পাবা। তো আপাতত এই ইকুয়েশনটা মাথায় রাখো যে ওকে, স্ক্যাটার্ড যে ইলেকট্রনটা হবে তার এনার্জিটা হচ্ছে এরকম। ঠিক আছে, মোমেন্টামের সাপেক্ষে। ঠিক আছে, আচ্ছা, তারপরে স্ক্যাটার ফোটনে এবার আসি। তাহলে ফোটনের আগের অবস্থাগুলো এরকম ছিল। স্ক্যাটারের পরে, স্ক্যাটারিং এর পরে আমি বলে নিলাম যে ওকে, আমার প্রথমে যে এনার্জি ই ই সমান এইচ নিউ ছিল, পরবর্তীতে আমি বললাম স্ক্যাটারিং এর পরে সেটা ই প্রাইম বললাম, মানে সংঘর্ষের পরে যেটা ই প্রাইম সমান এইচ, আগে ছিল নিউ, এখন আমি নিউ প্রাইম দিলাম। সংঘর্ষের পরে শুধু প্রাইম দিলাম। সিমিলারলি মোমেন্টামের ক্ষেত্রে পি প্রাইম সমান এইচ নিউ প্রাইম বাই সি দিলাম সংঘর্ষের পরে। ঠিক আছে, তো একটুকুর আলোচনায় কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এম এর মান কত? কত?
এম এর মান স্যার। am হ্যাঁ am তো ইলেকট্রনের ভর স্কয়ার। ইকুয়াল টু m e c স্কয়ার m ই দেখো m ই তো হচ্ছে ইলেকট্রনের ভর কত 9.1 × 10⁻31 কেজি। 31 স্যার। হ্যাঁ ইলেকট্রনের ভর, সেটা ইলেকট্রনের ভর। ফোটনের ভর আছে স্যার। না ফোটনের ভর আমরা ইউজ করি নাই তো কোথাও, কই ফোটন তো দেখতেছো, ফোটন এখানে তো আমরা কই ফোটনের কোনো ভর দেখতেছো, নাই তো। ঠিক আছে স্যার ফোটনের ভ্যালু এমসি স্কয়ার, ওটা কি এমটা কিসের ভর মিন করে স্যার? এম ই তো লেখাই আছে, এম ই ই মানে কি ইলেকট্রন। ও 8 আর 8 এই পাশ এই পুরো সবগুলো হচ্ছে ইলেকট্রনের পার্ট, কারণ এই ইলেকট্রনটাই তোমার ধাক্কা খাইয়ে বাইকে গিয়ে এদিকে চলে আসছে। ঠিক আছে এম যেই দেখতেছো সবগুলো এম হচ্ছে ইলেকট্রনের। ঠিক আছে ফোটনের কোনো ভর এখানে আলোচনা নাই, বা ফোটনের ভর আসলে হয়ও না। আলোর ভর জীবনে শুনছো? আলোর ব্যাগ আমরা আলোচনা করি সবসময়। ওকে সো এবার আসো যে আচ্ছা, তাহলে আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত, সংঘর্ষের আগে সংঘর্ষের পরে। এখন আরেকটু ডিপে যদি যাই, মনে করো যে একটু মুছে ফেলি, হ্যাঁ সবগুলা ফোটনের ব্যাপারটা একটু চিন্তা করি। ফোটনের আগে পরে কি হইতেছে? নর্মাল সেন্সে কি হয়, ফোটনের প্রথমে যে এনার্জিটা ছিল সেটা কি পরের এনার্জি, মানে আগে এটা বলো যে প্রথমের এনার্জি ছিল ই, আর সংঘর্ষের পরে গিয়ে এনার্জি হয়ে গেছে ই প্রাইম। কারণ বলো তো কোনটা বড় এই দুইটার মধ্যে? ই বড় হবে স্যার। ই বড় হবে, ভেরি গুড। ই বড় হবে কারণ কি? কারণ ই তার একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে অলরেডি, দিয়ে অবশিষ্ট যেটা সেটা আমার ই প্রাইমে আসলো। আমি আমরা যদি রাফলি আসলে লিখি, রাফলি আসলে লিখলে এই ইর যেটা সেটা আসলে এটা হওয়া উচিত, ইলেকট্রনের এনার্জি তে গেল আর অবশিষ্ট এনার্জিটা রয়ে গেল, ঠিক না? এভাবে আমরা মোটামুটি লিখতে পারি কিনা? টোটাল ফোটনের যে এনার্জিটা ছিল সেটা আসলে দুইটা ভাগ হয়ে গেল। একটা পার্ট সে ইলেকট্রনকে দিয়ে দিল, ইলেকট্রন গতিশক্তি অর্জন করলো, আর বাকি অংশ নিয়ে আসে এদিকে চলে গেল। ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে ই বড়, স্বাভাবিক কথা ই বড় ই প্রাইম থেকে। আচ্ছা এখন আমরা যদি একটু চিন্তা করি যে এনার্জি বেশি মানে তার ফ্রিকোয়েন্সি বেশি না কম বলো তো? স্যার এনার্জি বেশি থাকলে অবশ্যই তার ফ্রিকোয়েন্সি বেশি থাকবে। ভেরি গুড ওকে। জি স্যার। তাহলে তাহলে এটার যে ফ্রিকোয়েন্সি এটা অবশ্যই স্যার এর ফ্রিকোয়েন্সি বেশি হবে স্যার। হ্যাঁ, পরের ফ্রিকোয়েন্সিটা থেকে বেশি, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ এবার যদি ওয়েভ লেন্থ চিন্তা করি, যার ফ্রিকোয়েন্সি বেশি তার ওয়েভ লেন্থ কি স্যার বেশি না কম? তার কম স্যার। কম স্যার, যার ফ্রিকোয়েন্সি বেশি তার ওয়েভলেন্থ কম। তাহলে এইটার ফ্রিকোয়েন্সি বেশি মানে এটার ওয়েভ লেন্থ কম হবে, আর এটার ফ্রিকোয়েন্সি জি বেশি স্যার। এটার ফ্রিকোয়েন্সি কম মানে এটার ওয়েভ লেন্থ কি হবে? বেশি হবে। বেশি হবে স্যার। জি স্যার। আর এরকম হওয়া উচিত না? জি স্যার। তাহলে সেটাই এই জায়গায় বলা হয়েছিল, আমি বলছিলাম পরে বলবো। the wavelength of the photon also increase, বলছে কি ফোটনের যে wavelength আছে এটা আমার ল্যামডা প্রাইম আর এটা আমার ল্যামডা যদি ধরি, সেই ওয়েভলেন্থটা কি হয়ে গেল ইনক্রিজ হয়ে গেল, ফোটনের ওয়েভলেন্থটা ইনক্রিজ হয়ে গেল, কারণ এনার্জি কমে গেল। এনার্জি কমে যাওয়ার অর্থ হচ্ছে যে তার আসলে ফ্রিকোয়েন্সি কমে গেছে, আর যার ফ্রিকোয়েন্সি কম তার ওয়েভলেন্থ কি বেশি। তো যারা মনে করো বুঝতে পারতেছো না, অনেকে তো আছো চুপ করে আছো, যে ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভলেন্থের একটু সম্পর্কটা আমি একটু আলোচনা করি। হ্যাঁ ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ, যে ওরা এই যে প্রদীপ আর কে মেহেদি তোমরা মনে বললা, অন্যদের তোমরা বুঝছো আশা করি, অন্যদেরকে বলি। তো ওরা বলতেছিল যে ফ্রিকোয়েন্সি বেশি মানে ওয়েভলেন্থ হচ্ছে তোমার কি কম,
কারণ কি, আমরা যখন ওয়েভ চিন্তা করি, তো এটা মনে করো একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি বেশি মানে কি, সেটা খুব খুব এরকম অনেক দ্রুত কমপ্লিট অসিলেশন করতেছে। তো সেই ক্ষেত্রে ওয়েভলেন্থ আমরা কি জানি, যে একটা পূর্ণ কম্পনের জন্য যে দূরত্বটা অতিক্রম করে, ঠিক আছে? তাহলে সেটা কি, ফ্রিকোয়েন্সি খুব বেশি মানে তার আসলে ওয়েভলেন্থটা খুব ছোট হইতেছে, হ্যাঁ। আর যে ওয়েভটার ফ্রিকোয়েন্সি মনে করো অনেক কম, মানে সেটা খুব এরকম আস্তে 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 ওয়েভ তৈরি করতেছে, তাহলে সেই ক্ষেত্রে তার ওয়েভলেন্থ কত, অনেক বড় না? এটা কমপ্লিট হবে, সেক্ষেত্রে ওয়েভলেন্থ কত আমার বড় হচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সি কম মানে হচ্ছে ওয়েভলেন্থ বেশি, আর ফ্রিকোয়েন্সি বেশি মানে হচ্ছে ওয়েভলেন্থ ছোট, ঠিক আছে? তো সেটা এখানে বলছে, এটার ফ্রিকোয়েন্সি খুব বেশি মানে হচ্ছে এটার যে ওয়েভলেন্থ, এটার ফ্রিকোয়েন্সি কম মানে হচ্ছে এটার যে ওয়েভলেন্থ সেটা বেশি হবে, একটা থেকে একটা বেশি হবে। বুঝা গেছে এখন? সবাই কি রেসপন্স করো ভাই প্লিজ একটু, স্যার বুঝাইতেছে। সবাই একটু রেসপন্স করলে ভালো লাগে আর কি, বুঝছো? তো মনে করো বুঝোই তো, প্রথম ক্লাসের দিকে বলছিলাম যে অনলাইনে তো তোমাদেরকে দেখি না, তোমরা আমাকে দেখতেছো না, সো এখানে আসলে মুখে কথা না বললে বোঝা যায় না যে আসলে সবাই কি বুঝতেছে নাকি, বা ক্লাসে আছে নাকি, মনোযোগী আছে নাকি নাই। সেই জন্য আসলে সবাই নিজ থেকে কথাবার্তা বলা উচিত। এনিওয়ে, সো আমরা মোটামুটি বুঝতে পারলাম সংঘর্ষের আগে কি অবস্থা, সংঘর্ষের পরে কি অবস্থা, এবং ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থের এগুলা কি ধরনের কি চেঞ্জ হয় সেগুলা, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, এখানে একটা বড় ইকুয়েশন আছে। বড় ইকুয়েশনটা কি, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা জাস্ট হচ্ছে এরকম, দেখছো এটা বড় আছে। এই যে আমরা ওয়েভলেন্থ আলোচনা করলাম, এখানে আগে একটু আমি দেখাই যে ওয়েভলেন্থ বললাম যে ল্যামডা প্রাইম মানে সংঘর্ষের পরে যেটা, সেটা আমার সংঘর্ষের আগের যেই ওয়েভলেন্থটা ছিল, ফোটনের কথা বলতেছি, সেটা থেকে বড়, এটা আমরা এতক্ষণ বললাম। তাহলে একটা ইকুয়েশন বের করা যায় যে এই কতটুক ওয়েভলেন্থের কতটুক আসলে পার্থক্য হয়, মানে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এইটা সমান কত হবে, সেই একটা ইকুয়েশন বের করা হয়, ঠিক আছে? তো এটাকে আসলে বলা হয় কনফ্রন্ট ওয়েভলেন্থ, একটা টার্ম আসবে, ঠিক আছে? সেটা এই আমাদের টার্গেট হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, মানে এটা ইকুয়েশন বের করা। মোট কথা হচ্ছে যে ফোটন যেটা, সেটার তরঙ্গ দৈর্ঘ্যে কতটুকু আসলে পার্থক্য হইল সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে। এটা করতে গেলে আমাদেরকে আসলে এটা দেখো এখানে দেখা যাচ্ছে অনেক ম্যাথমেটিক্স, অনেক কিছু, ঠিক আছে? কিন্তু একেবারে খুবই সিম্পল একদম। তুমি যদি একটা কাগজ নাও, কাগজ কলম নাও, আর এখান থেকে দেখে দেখে তুমি শুধু লাইন বাই লাইন করো, তাহলে দেখবা যে এটা খুবই সহজ। আমি জাস্ট প্রথম স্টার্টিংটা আমি ধরাই দিচ্ছি তোমাদেরকে, বাকিটা আমি বলবো যে তোমরা বাসায় করার জন্য। প্রথম হচ্ছে দেখি, দেখো এগুলো সবই মোটামুটি আলোচনা চলে আসছে, আমাদের এখন এটা সহজ হবে। সো এখানে কি লেখা আছে, ফিগার শোজ দ্য কলিশন বিটুইন এ সিঙ্গেল ফোটন এন্ড ইলেকট্রন। ফিগার উপরের যে ফিগারটা, সেটা আমাকে একটা কলিশন দেখাচ্ছে কার, ফোটনের আর ইলেকট্রনের, হুইচ ইজ অ্যাসিউমড টু বি রেস্ট। ইলেকট্রনকে অ্যাজিউম করা হচ্ছে এট রেস্ট, রেস্ট মানে কি স্থির অবস্থা আছে। তাহলে ইনিশিয়ালি একদম প্রথমে ফোটনের যে এনার্জি, সেটা আমরা কি বলছিলাম, এইচ নিউ, তাই না? তাহলে এইচ নিউ সমান কি, এখন এইচ সি বাই ল্যামডা আমরা লিখতে পারি। তো এখানে ফ্রিকোয়েন্সি সাপেক্ষ লিখলাম, ল্যামডা সাপেক্ষ লিখলাম। আবার যে লিনিয়ার মোমেন্টাম পি সমান কি ই বাই সি, আমরা দেখাইছি, ঠিক আছে? তাহলে সংঘর্ষের আগে ফোটনের যেই ইলেকট্রন এনার্জি আর মোমেন্টাম যেটা ছিল, সেটা আমরা লিখলাম। ওকে, তারপরে আসুন এরপর the electron at rest, so rest energy electron mec স্কয়ার। অ্যাকচুয়ালি ওই ফিগারটা যেটা দেখতেছিলাম, সেই কথাগুলোই এখানে আবার লেখা হইতেছে। তাহলে ইলেকট্রনের এনার্জি ছিল mec স্কয়ার, দেখুন এই যে লিখছি, এই যে এখানে ইলেকট্রনের এনার্জি mec স্কয়ার, সেটা লিখলাম। প্রথমে এই দুটো কথা বলে নিলাম, এবার ইলেকট্রনের কথা বলতেছি, ইলেকট্রনের এনার্জি mec স্কয়ার, সেটা বললাম। ওকে, এই যে তাহলে আফটার স্ক্যাটারিং, এবার স্ক্যাটারিং এর পরে আসি। Photon moves at an angle theta with energy e prime and momentum 3 prime। তাহলে ফোটন কি, এই যে ফোটন যেটা, সেটা কি থিটা অ্যাঙ্গেলে
মুভ করতেছে কি ই প্রাইম এনার্জি আর পি প্রাইম মোমেন্টাম নিয়ে, সে কথা বলবো, জাস্ট ফিগারটার এক্সপ্লেনেশন। আর ইলেকট্রন ফাই অ্যাঙ্গেলে ই ই এনার্জি আর মোমেন্টাম পিই তে, একদম ফিগারের কথাগুলো বলা হচ্ছে না? জি স্যার। জি স্যার ফিগারে একদম ফিগার। তো এটা তুমি আসলে আমার এই শীটের মধ্যে হুবহু লিখতে হবে এমন কোনো কথা নাই, তুমি নিজের মতো করে সুন্দর করে গুছায় লিখো, সেটাই ভালো আসলে। তাহলে একটু পর্যন্ত ফিগারের কথা বললাম, জাস্ট প্রথমে ফোটনের স্ক্যাটারিং এর আগে ফোটনের অবস্থা, স্ক্যাটারিং এর আগে ইলেকট্রনের অবস্থা বললাম, পরে স্ক্যাটারিং এর পরে ফোটনের অবস্থা বললাম, ইলেকট্রনের অবস্থা বললাম। এবার এইখান থেকে বলতে স্যার পারো, হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার হ্যাঁ। আমি যদি এই লেখাগুলো স্যার না লিখে স্যার ফিগারটা একে মানে ভালোভাবে মানে ইন্ডিকেট করে দিই তাহলে স্যার হবে? না, লিখা না লিখলে আসলে তোমার বোঝা যায় না তুমি এই জিনিসটা কোনটাকে কি ডিফাইন করতেছো, ঠিক আছে? ডায়াগ্রামের মধ্যে স্যার আমি লিখে দিলাম যে না, এটা হচ্ছে ই। ডায়াগ্রাম ঠিক আছে, ডায়াগ্রাম থেকে বোঝা যায়, ডায়াগ্রাম থেকে বোঝা যায়, কিন্তু তুমি যদি না লিখো তাহলে আসলে এটা বোঝা যায় না তুমি যেটা পুরো বুঝছো কি বুঝো নাই। তুমি ডায়াগ্রাম থেকে ঠিক আছে দেখা দিলে অ্যাঙ্গেল থিটা, আমি দেখতেছি যে ওকে এই ডিরেকশনের সাথে স্ক্যাটার্ড ফোটনের অ্যাঙ্গেল থিটা, তুমি জাস্ট এই কথাটাই লিখে দাও, স্ক্যাটার্ড ফোটন মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, কঠিন কিছু না তো, লেখা ট্রাই করো, লেখা না লিখলে না লিখার অভ্যাস হলে বিপদে পড়বা সামনের দিকে। হ্যাঁ, এগুলো তো ছোট ছোট ব্যাপার, ম্যাথমেটিক্স, তোমার ফিগার আছে এখান থেকে দেখে দেখে শুধু বলে দিবা এটা অ্যাঙ্গেল, এটা এনার্জি, কিন্তু অনেক প্রশ্ন আসবে যে তোমাকে এক্সপ্লেইন করতে হবে পুরাটাই, সেটা হয়তো বা নিজে ইংলিশে লিখতে হবে, তো সেক্ষেত্রে তো আরো বিপদ। তো এগুলো তো শর্টকাট ব্যাপার, এগুলোতে তো ফিগার দেখে দেখে তুমি অনেক কিছু লিখতে পারবা। তো আমি বলবো যে ট্রাই করো, হ্যাঁ ট্রাই করো, যে পারবা সুন্দর করে ট্রাই করে লিখতে আসলে সেই সবচেয়ে ভালো মার্ক পাবা। আর যে মনে করো কিছু না লিখে ফিগার থেকে সোজা একদম ডাইরেক্ট ম্যাথ ক্যালকুলেশন করে দিছো, সে ওদের নাম্বার পাবা না তেমন কিছু না, নাম্বার পাবা তবে কিছুটা কম পাবা। আচ্ছা, এবার আসি, মোটামুটি বলতে পারো এইখান থেকে আমাদের নতুন ব্যাপার শুরু হলো, মানে ক্যালকুলেশনটা। তো আমাদের মূল টার্গেট কি? টার্গেট হচ্ছে ওই যে ফোটনের ওয়েভলেন্থের যে চেঞ্জ হচ্ছে সেটা মান বের করা, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা বের করা। এখন আমরা কনজারভেশন অফ এনার্জি, শক্তির যে নিত্যতা সূত্র, তো শক্তির নিত্যতা সূত্র কি আসলে? মানে শক্তির কখনো ধ্বংস হয় না, নতুন করে সৃষ্টি করা যায় না। দ্যাট মিনস সংঘর্ষের আগে আমার যে এনার্জিটা ছিল সংঘর্ষের পরের টোটাল এনার্জিটা কি সমান হতে হবে, তাই না? এটা তো শক্তির জি স্যার। নিত্যতা সূত্র। তাহলে সংঘর্ষের আগের আমার শক্তিটা কি? দুইটা পার্ট ছিল, একটা ছিল ফোটনের এনার্জি আর একটা ইলেকট্রনের এনার্জি সংঘর্ষের আগে। সংঘর্ষের পরে আবার ঠিক স্ক্যাটার্ড ফোটনের এনার্জি, স্ক্যাটার্ড ইলেকট্রনের এনার্জি। তো এটা আমরা শক্তি নিত্যতা সূত্র লিখলাম, 1 নম্বর ইকুয়েশন লিখলাম। এবার আসো এই দুইটা ইকুয়েশনই এখানে জাস্ট বোঝার আছে, এই দুইটা। আর আর এরপরে যেটা পাইবা এগুলো সব হচ্ছে একদম বলতে পারো ম্যাথমেটিক্স, শুধু ক্যালকুলেশন আর কিছুই না। ফিজিক্সে বোঝার জন্য বলতে পারো যে এই দুইটা তুমি এখন জাস্ট বুঝলেই হবে, বাকিগুলো তুমি যে কেউ পারবে, ফিজিক্সের স্টুডেন্ট ছাড়াও পারবে। তো আমরা এখন এই দুইটা এই একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো এটা আমি একটু ইয়াতে চলে যাই, বোর্ডে গিয়ে বোঝাই, সবাই একটু মনোযোগ দাও। হ্যাঁ, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো, এই যে প্রথম দেখায় বা আপাত দৃষ্টিতে মনে হয় যে এই কম্পনের এই ইয়েটা মনে হয়, ক্যালকুলেশনটা মনে হয় অনেক কঠিন, দেখছো কত বড় বড় ইকুয়েশন, এরকম অনেক কিছু করে এই ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডার ইকুয়েশনে বের করতে হয়, এমনি সোজা তাকাইলে মনে হয় যেন অনেক কঠিন, কিন্তু আসলে তুমি যদি বুঝো তোমার কাছে এটা কোনো ব্যাপারই না, একদম একদম সহজ। সে আমি বারবারই তোমাদেরকে ফোর্স করি, সে বুঝার চেষ্টা করো, ঠিক আছে? বুঝার চেষ্টা করো, তোমার না বুঝলে তোমার কাছে সবই কঠিন। আচ্ছা, তো আমি এখন এই জিনিসটাকে, এই যে মোমেন্টামের যে ইকুয়েশনটা, সেটাই আমি একটু এই দুইটা ইকুয়েশন বোঝানোর চেষ্টা করি। ওকে, তো আমি আগে আমাদের যে ফিগারটা আছে সেটাকে একটু এখানে একটু ড্র করি, তার মানে সেই ফিগার থেকে লিখবো। তো ফিগারটা এরকম ছিল যে একটা ইলেকট্রন আছে, এটা যে ফোটন এসে পড়লো, তো ফোটন এসে পড়ার পর ইলেকট্রনটা আমার এদিকে চলে আসলো, এটা ইলেকট্রন, আর আমার স্ক্যাটার্ড ফোটনটা আমার ওইদিকে চলে গেল, ঠিক আছে? আর এই যে সোজা আমি একটা দাগ টান দিব, এই দাগের সাথে আমার
এটা আমার পাই অ্যাঙ্গেল, স্ক্যাটার্ড ইলেকট্রনটা পাই অ্যাঙ্গেল করছিল আর স্ক্যাটার্ড ফোটনটা থিটা অ্যাঙ্গেল করছিল। এখানে স্ক্যাটার্ড ফোটনের এনার্জিকে আমরা বলছিলাম ই প্রাইম, আর এটা ছিল আমাদের ই, আর এটার মোমেন্টাম ছিল পি, এটার মোমেন্টাম ছিল পি প্রাইম, এটার এনার্জি ছিল ই ই, মোমেন্টাম পিই। ঠিক আছে, এটা তো আমাদের ফিগারটা, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমরা মোমেন্টাম, আমরা যেমন শক্তির নিত্যতা সূত্র লিখছিলাম, শক্তির নিত্যতা সূত্র কি লিখছিলাম এখানে একটু লিখে রাখি, যে ই ইনসিডেন্ট ফোটনের এনার্জি প্লাস আমার এই স্থির ইলেকট্রন যেটা ছিল, ইলেকট্রন স্যার, স্থির ইলেকট্রনের এনার্জি ছিল আমাদের এমইসি স্কয়ার, এমইসি স্কয়ার স্যার। তাহলে ই প্লাস এমইসি স্কয়ার, এমইসি আর সংঘর্ষের পরের এনার্জিটা ছিল ই প্রাইম ইকুয়াল ই প্রাইম প্লাস ইলেকট্রনের ই এনার্জি। ই। ওকে, সো এটা ছিল আমাদের শক্তি নিত্যতা সূত্র। আচ্ছা, এবার আমি ভরবেগের নিত্যতা সূত্র অ্যাপ্লাই করব, ভরবেগের মোমেন্টামের, মোমেন্টাম কনজারভেশন ল, ঠিক আছে, মোমেন্টাম কনজারভেশন ল ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে আমার যেটা করতে হবে, নরমালি আমি যে কোনো একটা ওয়েভ বা যে কোনো যেটাই তুমি চিন্তা করো না কেন, সেটার আসলে সবসময় দুইটা ডিরেকশন থাকে। তো মনে করো তোমার একটা ওয়েভ এদিকে যাচ্ছে, হ্যাঁ, এই ডিরেকশন ফর এক্সাম্পল, তাহলে এটার কিন্তু সবসময় দুইটা উপাংশ থাকবে, কারণ এটার ভেক্টর রাশি। যে কোনো একটা ভেক্টর রাশি কি থাকে, দুইটা উপাংশ থাকে, একটা থাকে হরিজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল। আরেকটা থাকে ভার্টিক্যাল কম্পোনেন্ট। ঠিক আছে, একটা হরিজন্টাল কম্পোনেন্ট থাকে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকে। তো এই সেটা যদি আমার এই হরিজন্টালের সাথে থিটা কোণ করে থাকে, মনে করে এটা আমার সেই ভেক্টর রাশিটা, সে আমাদের এই আলোচনায় সেটা ফোটন বা লাইট। সো যাই হোক, মনে করো সে এটা যদি হরিজন্টালের সাথে থিটা কোণ করে থাকে, মনে করো এটা আমার ফর এক্সাম্পল এটা এনার্জি, জাস্ট উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই হরিজন্টাল কম্পোনেন্টের মান কত হবে? ই কস থিটা। cos থিটা স্যার, ভেরি ই গুড, cos থিটা। ভেরি গুড, ই cos থিটা। আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে আমার ই sin ই থিটা, সাইন তাই না? থিটা। সাইন থিটা স্যার। আচ্ছা, ভেরি গুড। তার মানে আমি যে কোনো একটা ওয়েভের যদি আমি ইয়ে করতে চাই, কনজারভেশন ল বা কনজারভেশন ল যদি আমি ডিরেকশন অনুযায়ী অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে দুইটা ডিরেকশন চিন্তা করতে হবে, একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল ডিরেকশনে। তো আমরা এখন যে কনজারভেশন লটা অ্যাপ্লাই করব মোমেন্টামের জন্য, সেটা আমাদের এরকম দুইটা ডিরেকশনে আমি অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে আমার হরিজন্টাল কম্পোনেন্টের দিকে, সেই মানে একদম পুরা সবগুলো টার্মের জন্য এই ইনসিডেন্ট প্রোটনের হরিজন্টাল কম্পোনেন্ট নিব, এই ইলেকট্রনের হরিজন্টাল কম্পোনেন্ট নিব, এই দুইটা সমান করব এই স্ক্যাটার ফোটনের হরিজন্টাল কম্পোনেন্ট, ইলেকট্রনের হরিজন্টাল কম্পোনেন্ট। এইটা মোমেন্টামের হরিজন্টাল কম্পোনেন্টের জন্য কনজারভেশন ল লিখব। তারপরে দ্বিতীয়টা হবে যে সেই মোমেন্টামেরই ভার্টিক্যাল কম্পোনেন্ট করব, এই ইলেকট্রনের এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট নিব, এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট নিব, সমান দিব এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কনজারভেশন ল, মোমেন্টামের কনজারভেশন ল দুইটা লিখবো, একটা হচ্ছে হরিজন্টাল দিকে আর একটা ভার্টিক্যালের দিকে। ঠিক আছে, তো সমস্যা নাই, দেখো এখন লিখলে লিখলে ক্লিয়ার হবে। তো এগুলো বাদ দিলাম, আমরা লিখতে যাই। ঠিক আছে, তো আমি প্রথমে হরিজন্টাল কম্পোনেন্টের জন্য লিখতে চাচ্ছি কনজারভেশন লটা মোমেন্টামের। তাহলে এখানে এই যে ইয়াটা প্রথম যে লাইটটা এখানে আসতেছে, এটা ফোটনটা, সেটার হরিজন্টাল কম্পোনেন্ট আসলে পি। কারণ কি, এটা কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই, এটা আমার যাচ্ছেই হরিজন্টালি, তাই না? এটা আমার যাচ্ছেই হরিজন্টালি। তো আমি যদি এটাকে ভেক্টরের মধ্যে লিখতে চাই, তাহলে আসলে কি হচ্ছে,
এটা আসলে কোনো অ্যাঙ্গেল নাই এখানে হরিজন্টাল কম্পোনেন্টের জন্য কোনো অ্যাঙ্গেল আমার নাই থিটা মানে আসলে সেটা কত 0 ডিগ্রি তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট আমরা তোমরা একটু আগে বলছিলা যে সেটা cos থিটা হয় তাই না cos থিটা জি হয় স্যার তাহলে এখানে cos 0 ডিগ্রি cos 0 ডিগ্রি মান কত 1 তাহলে 1 তার মানে cos এর পার্টটা চলে যাবে শুধু ওইটা যে মোমেন্টাম যেটা সেটাই থাকবে তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট আমার এটার ক্ষেত্রে ছিল p আর এখানে ইলেকট্রনের যে হরিজন্টাল কম্পোনেন্ট ইলেকট্রন তো স্থির তো ইলেকট্রন যেহেতু স্থির ওইটার কোনো কম্পোনেন্ট আমার আর মোমেন্টাম নাই কারণ ওটা তো ভরবেগই শূন্য তাই না তাহলে এটা জি স্যার ইলেকট্রনের জন্য আমার বলতে পারো যে সে হরিজন্টাল কম্পোনেন্ট নাই সেটা আমার শূন্য ওকে এরপরে আসো আমরা এবার সংঘর্ষের পরে আসি তো সংঘর্ষের পরে আমার এটা হচ্ছে কি আমার হরিজন্টাল কম্পোনেন্ট তাই না তো এখানে আমরা প্রথম যদি ইলেকট্রনেরটা লিখতে চাই তাহলে ইলেকট্রনের এই অ্যাঙ্গেল করতেছে তোমার ফাই মোমেন্টাম হচ্ছে পিই তাহলে হরিজন্টাল কম্পোনেন্টটা কত হবে এই হরিজন্টাল কম্পোনেন্টটা কত হবে PE cos 5 ওকে ভেরি গুড এই হরিজন্টাল কম্পোনেন্টটা হবে পিই cos ফাই এই ইলেকট্রনের জন্য কারণ ইলেকট্রন আমার এদিকে আসতেছে এইটা তখন হরিজন্টাল কম্পোনেন্টটা হবে আমার এটা তাই না কারণ অ্যাঙ্গেল যার সাথে ক্রিয়েট করে সেটাকে আমরা হরিজন্টাল কম্পোনেন্ট বলি তাহলে সেই হরিজন্টাল কম্পোনেন্টটা হবে আমার আনুভূমিক পিই cos ফাই এবার আর বাকি থাকলো কি বাকি থাকলো আমার এই মোমেন্টাম ভার্টিক্যালটা না ভার্টিক্যালটা না এখানে হরিজন্টাল তো শেষ হয় না হরিজন্টাল তো ইলেকট্রনেরটা লিখলাম ফোটনেরটা লিখতে হবে না তাহলে ফোটনের জি এখানে স্যার অ্যাঙ্গেল থিটা করলো হরিজন্টালের সাথে তাহলে ফোটনের হরিজন্টাল কম্পোনেন্টের মান কত হবে স্যার পিই cos থিটা পিই না পি প্রাইম জি স্যার সরি পি প্রাইম cos থিটা তাহলে এটা আমার হলো পি প্রাইম cos থিটা cos থিটা আচ্ছা কে কে বুঝছো মানে বুঝো নাই সেটা বলো মেহেদি ছাড়া মেহেদি বুঝছে মেহেদি ছাড়া অন্য কেউ আছো যে বুঝো নাই এই কোশ্চেনটা কিভাবে লিখলাম এই 1 নম্বর ইকুয়েশনটা এই যে এটা স্যার আমি বুঝি নাই স্যার আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে আমরা এই মোমেন্টামের হরিজন্টালের দিকে আনুপাতিক যে কোনো একটা ভেক্টর রাশি মনে করে এটা একটা ভেক্টর রাশি সেই সেটা মোমেন্টাম একটা ভেক্টর রাশি সেই ভেক্টর রাশি দুইটা কম্পোনেন্ট থাকে সব সময় শুধু এই মোমেন্টাম না যে কোনো ভেক্টর রাশি দুইটা কম্পোনেন্ট থাকে একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট যেটাকে আমরা এইচ দিয়ে লিখতে পারি আর একটা হচ্ছে এরকম ভার্টিক্যাল কম্পোনেন্ট ঠিক আছে তো হরিজন্টাল কম্পোনেন্টের সাথে নরমালি অ্যাঙ্গেল করে থাকে তো যদি মনে করি এটা অ্যাঙ্গেল থিটা করে থাকে তাহলে সেই হরিজন্টাল কম্পোনেন্টের মান হবে পি cos থিটা যেহেতু এটা পি ভেক্টরটার মান আর cos থিটা আর ভার্টিক্যাল যেটা সেটার মান হবে পি sin থিটা ওকে তাহলে এখন ডান পাশে তো আশা করি কোনো সমস্যাই নেই কারণ ডান পাশে হচ্ছে আমার সুন্দর এই যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলের সাথে ইলেকট্রনের যে হরিজন্টাল কম্পোনেন্টটা সেটা আমার পি cos ফাই হবে কারণ যেহেতু অ্যাঙ্গেল এটা আর হরিজন্টাল কম্পোনেন্ট এটা আর ভেক্টরের মান হচ্ছে আমার পিই তাহলে ইলেকট্রনের অংশটা পিই cos ফাই লিখলাম সিমিলারলি আমার এবার ফোটনের ক্ষেত্রে ফোটনের তো ফিগারও ঠিক এটার মতোই আছে ভেক্টরটা এদিকে পি প্রাইম ভেক্টরের দিকে আর যে সাইন থিটা হবে না স্যার এটা উপরের দিকে না না এটা তো ভূমি বরাবর এই জন্য ভূমি হবে না বরাবর। আমি ভূমি এটা তো বরাবর ভূমি নিচ্ছি বরাবর তো। না স্যার পি প্রাইমের কথা বলতেছি পি প্রাইম সাইন থিটা হবে না না পি প্রাইম সাইন থিটা হবে যদি তুমি এইটা লিখো এইটা না পি প্রাইম সাইন থিটা হবে আমরা তো হরিজন্টাল লিখতেছি দুইটাই সামনের দিকে ও আচ্ছা ঠিক আছে তাহলে এই হরিজন্টালটা এখানে আমার পি প্রাইম cos থিটা হইলো ফোটনের জন্য আর এবার ডান পাশে বাম পাশে যদি আসি বাম পাশে তো প্রথমে তো ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন তো রেস্টে আছে মানে স্থির তাহলে তার কোনো ভরবেগ নাই তো এটা শূন্য আর এই ফোটন তো সরাসরি হরিজন্টালের দিকেই যাচ্ছে তো এটার আসলে থিটার মানটা শূন্য পি cos থিটা যেটা হওয়ার কথা ছিল তাহলে পি cos 0 ডিগ্রি তো cos 0 ডিগ্রি মান 1 হয়ে যায় তো শুধুমাত্র আমার পি থাকে এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্টের দিকে আমার ইকুয়েশনটা হলো আশা করি এবার বুঝতে পারছো আচ্ছা এবার আসো ভার্টিক্যালটা লিখি
আচ্ছা, তো প্রথমে এটার ক্ষেত্রে এটা তো ভার্টিক্যালি আমার মানে কোনো অংশ নাই, কারণ এটা আমার পুরোপুরি হরিজন্টালি যাচ্ছে, তাই না? কারণ কি ওইভাবে অ্যাঙ্গেল দিয়ে তুমি চিন্তা করতে পারো, ভার্টিক্যালি তোমার হওয়া উচিত ছিল এটা কত? তো ভার্টিক্যাল স্যার। ভার্টিক্যালি তোমার হওয়া উচিত ছিল পি সাইন থিটা, তাই না? তাহলে পি সাইন থিটা হলে সাইন থিটা তো নাই, থিটা 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কত? 0 0। তার মানে এটা আমার ভার্টিক্যালির অংশটা হবে হয়ে যাবে আমার 0। এই মোমেন্টামটার ভার্টিক্যাল অংশ যেটা সেটা হয়ে যাবে 0, কারণ পি সাইন থিটা থিটার মান সমান আমার 0 হয়, তো সাইন 0 ডিগ্রি মান 0, এটা 0 হয়ে যাবে। আর ইলেকট্রনের যেটা সেটা তো আগে থেকে 0, কারণ এটা তো কোনো ভরবেগই নাই, এটা তো রেস্ট। আচ্ছা, এবার যদি আসি এখানে আমার যদি ফোটনেরটা লিখি, তাহলে ফোটনের ভার্টিক্যাল অংশ লিখবো, তাই না? তাহলে কত লিখবো? পি প্রাইম cos থিটা, সরি সাইন থিটা। sin theta সাইন থিটা স্যার। আচ্ছা, এটা কি কত হবে? স্যার পি স্যার পিই সাইন থিটা সাইন phi। ফাই, সাইন সাইন ফাই হবে। জি স্যার, এখানে পিই সাইন ফাই। এখানে আমি সিম্বলটা মাইনাস দেব, কারণ কি ডিরেকশনটা একটার, যদি আমি উপরেরটা যদি বিপরীত দিকে যাবে। পজিটিভ হয়, আমার নিচেরটা আমার নেগেটিভ হবে, সেজন্য নিচেরটাকে আমি মাইনাস দিলাম। বুঝা গেছে? স্যার তাহলে আগেরটা প্লাস হইলো কেন? আগেরটা এই জায়গায় প্লাস হলো কেন? কারণ আগেরটা দুইটাই একই ডিরেকশনে, দুইটাই একই দিকে যাচ্ছে। দেখো এই পিই cos থিটাও আমার এই দিকেই, আর পিই cos ফাইও আমার এই দিকেই, তো দুইটা তো একই দিকে, সেই জন্য আমার সেটা প্লাস হয়েছে, এখানে আমার মাইনাস আমি দিব না, ঠিক আছে? এটা আমার প্লাস। আর এখানে মাইনাস হয়েছে কারণ কি, এখানে তো একটা উপরের দিকে উপাংশ আর একটা নিচের দিকের উপাংশ, দুইটা বিপরীতমুখী, সেই জন্য এখানে মাইনাস হয়েছে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন যদি বুঝো, তাহলে আমি বলবো যে আমার কাজ 80% শেষ। তো চলো এবার আমরা শীটে চলে যাই। তো দেখো এই জিনিসটাই এখানে দেখো, মোমেন্টাম কনজারভেশন, এটা হরিজন্টাল কম্পোনেন্টের জন্য যেটা, সেটাকে 2 নাম্বার ইকুয়েশন লিখলো, ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য যেটা সেটা 3 নাম্বার ইকুয়েশন লিখলো। ওকে, তারপরে দেখো এরপরে আমি আর নিজে করব না, স্কোয়ার এন্ড অ্যাডিং, 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশনকে স্কোয়ার করছে, তারপরে অ্যাড করছে, 4 নাম্বার ইকুয়েশন হয়েছে। তারপর এই যে 5 নাম্বার ইকুয়েশনটা শুধুমাত্র এইটা যেটা, এটা একটু মনে রাখতে হবে এই আলোচনা, কারণ এটা আসলে ওই ইকুয়াল টু এমসি স্কয়ারের ওইখান থেকে শক্তির ইয়া করে লিখছে, এটা এখানেও হয়। এই যে অনেকটা এই প্রথম এনার্জি কনজারভেশন যেটা, ওইটা থেকে আসলে ক্যালকুলেট করে এটা আনা যায়। তো আমি বলবো ঠিক আছে, আপাতত এই প্রশ্নের আলোচনায় এটা তোমরা একটু মুখস্থ রাখো। এটা আসলে ওই আপেক্ষিকতা ইকুয়াল টু এমসি স্কয়ার ওই প্রুফের মধ্যে এটা বের করা হয়। তো এই প্রশ্নের আলোচনায় শুধুমাত্র এটা একটু মনে রাখবো, তাহলে আর কোনো সমস্যা নাই, আর সবকিছু ওকে আছে, ঠিক আছে? তো এখান থেকে কিভাবে শুরু করবা, যে এই 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশনকে প্রথমে স্কোয়ার করবা, তারপরে অ্যাড করবা, স্কোয়ার এন্ড অ্যাডিং মানে যোগ করবা, তারপরে আইনস্টাইনের রিলেশনটা লিখবা। আইনস্টাইন রিলেশন লেখার পরে দেখবা যে এখানে জাস্ট তোমার মান বসানো হচ্ছে, করা হচ্ছে। তো তোমাদের কাজ হচ্ছে 1 সপ্তাহ সামনে সময় আছে, 1 সপ্তাহের মধ্যে এই ক্যালকুলেশনটা পুরা করে এই পর্যন্ত করে আমাকে দেখাবা যে স্যার আমি করছি এবং আমার কোনো সমস্যা আমি ফেস করি নাই। আর যদি সমস্যা ফেস করো তাহলে সেটাও বলতে হবে, ঠিক আছে? জমা দিব স্যার, মানে গুগল ক্লাসরুমে? জমা দেওয়া লাগবে না, নিজেরা করো, আমি জিজ্ঞেস করবো ক্লাস। আরে কয় নাই যে জমা দিতে স্যারে, আমরা সমস্যা হলে দেয়াইতে বলছি। সমস্যা হলে আমাকে দেখাবা, আর সমস্যা না হলে তো ভালো, আমি জিজ্ঞেস করবো যে করতো কিনা সবাই, ঠিক আছে? তো তাহলে এই ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সেটা একটু বের করতে হবে। এখানে দেখো এটা করার পরে এরকম একটা টার্ম চলে আসবে, h/mec আসবে এরকম, আর এটাকে আসলে কমস্টন ওয়েভলেন্থ বলা হয়। এই ছোট্ট যে টার্মটা আসলো h/mec, এরকম একটা টার্ম চলে আসবে, এই টার্মটাকে বলা হয় কি কমস্টন ওয়েভলেন্থ, এখানে লিখে আছে। তোমাদের কাজ হচ্ছে একটু পর্যন্ত বের করা। স্যার ভালো থাকবেন। হ্যাঁ।